একদমই। আমার যে প্রশ্নটা ছিল, তারেক রহমান যে কঠিন নির্বাচনের কথা বললেন, এটা সহজ হলো কিভাবে? আমি আপনাকে বলি, আপনি কি মনে করেন না নির্বাচনটা খুব কঠিন হয়েছে? কারণ আমি আপনাকে বলি, আমরা গত 25শে জানুয়ারি থেকে আমরা বলছিলাম যে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক জিনিসটা আছে, তাকে একটা ভোটিং প্রসেসের মধ্য দিয়ে তাকে মুসলিম লীগ হতে দেন। আমি আপনাকে কথাটা বুঝাতে পেরেছি যে মুসলিম লীগ যেমন 54, 65, 70 এইসব নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগ আমার এখান থেকে বিলুপ্ত হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে, একদিনে না। দেখুন, তো আমি বারবার বহুবার বলেছি, আপনারা কেন বলেছে যে একটা ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ হতে দেন। এমনকি আওয়ামী লীগের যে একটা বড় সাপোর্টার আছে, অ্যারাউন্ড 30%, 25%। আওয়ামী লীগ কি মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাওয়ার মতো দল? না, আমি আপনাকে বলতেছি, আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে, একটা যা আওয়ামী লীগে যারা বিশ্বাসী, এদেরকে তো আপনি বুঝতে দিতে হবে যে আপনার আওয়ামী লীগ একটা বড় ভুল করেছে। আপনি যদি এদেরকে বোঝার সুযোগটা দিতেন এবং এই ইলেকটোরাল প্রসেস এইবার আসতো, তাহলে আওয়ামী লীগ একটা নগণ্য সংখ্যক আসন পেত এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা নিঃশেষের প্রক্রিয়ায় যেত। কিন্তু আপনি আওয়ামী লীগকে যে প্রসেসে নিষিদ্ধ করলেন, এই প্রসেসের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল আদর্শিকভাবে কখনোই নিশ্চিত। কিন্তু এটা বিএনপির সব নেতাদের মুখে শুনে, কিন্তু বিএনপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে গেল কেন? আমি আপনাকে বলি, এক্স্যাক্টলি ডক্টর ইউনূস অ্যান্ড হিজ ক্যাবিনেট তারা এটাই চাইছিলেন যে বিএনপি বা অন্য কেউ একটু রাগ গুসা করবে, আমরা অমুকটা ছাড়া নির্বাচনে যাব না। তারা বলবেন আচ্ছা, মাশাল্লাহ, আপনার নির্বাচনে আইসেন না, আমরা আর 5 বছর থাকবো, 25 বছর থাকবো, 50 বছর থাকবো। আমাদেরকে ঈদগাহ ময়দানে মানুষ বলেছে যে স্যার 5 বছর, স্যার 5 বছর। তো এই প্রসেসটাতে বিএনপি পা দেয় নাই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়টি মোকাবেলা করেছে। এবং আমি এমনকি একটা জিনিস যে সম্পূর্ণ বেআইনি, আপনি আমাদের কন্ট্রাক্ট লতে পড়ানো হয় যে একটা ইল্লিগ্যাল কন্ট্রাক্ট শুরু থেকেই এটা ভয়েড, শুরু থেকেই এটা ভয়েড, এটা যত প্রসিডিউর মেনটেন করা হোক না কেন। তো এই গণভোটের যে ইল্লিগাল একটা প্রসিডিউর, এটাকেও সে মানতে বাধ্য হয়েছে। এবং আজকে যখন হয়েছে তখন সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে দিস ইজ টোটালি একটা ইল্লিগাল প্রসিডিউর, এটা মানতে আমরা বাধ্য নই। লিগ্যাল প্রসিডিউর বলেন না, বলেছেন যে এইটার জন্য আমাদেরকে মানুষ নির্বাচিত করে নাই, আমাদের নির্বাচিত করেছে সংসদ। ইশতেহারের জন্য আমাদেরকে নির্বাচিত। ধন্যবাদ। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ, যিনি কথাটা তুলেছেন, বিএনপি সংবিধান সংস্কার পর্যায়ে স্বাক্ষর করলেন না বিএনপির এমপিরা এবং স্বতন্ত্র প্রার্থীরাও করলেন না, কিন্তু পক্ষান্তরে আবার জামায়াতের জোটগুলো তারা সংবিধান সংস্কার পরিষদের স্বাক্ষর করলেন। এইটা নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের বা সংসদে কি ধরনের, সংসদকে কি হতে পারে বা সংসদে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে? ধন্যবাদ। আমি শুরুতেই বলেছি যে জুলাইকে নিয়ে 3টা ভাগের মানুষ আছে। একটা ভাগ হচ্ছে জুলাইয়ের পক্ষে, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে। আর একটা অংশ আছে জুলাইকে কোনোভাবে রিকগনাইজ করতে চান না এবং যাদেরকে জুলাই উচ্ছেদ করে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে জুলাই ব্যাপারে, জুলাইটাকে জুলাইকে অবজ্ঞা করার একটা কথা, অবজ্ঞা করা, জুলাইকে সেল করা। আমি বিএনপির জায়গাটা যদি বলেন, বিএনপি স্বাক্ষর করেনি। বাংলাদেশের রাজনীতিতে জুলাই ইস্যুতে বিএনপি যে ছাড় দিয়েছে অন্য কোনো রাজনৈতিক দল সেই ছাড় দেয়নি। বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, তার যে জনপ্রিয়তা, এটা অন্য কোনো রাজনৈতিক দল, আমি জামাত বলছি, এনসিপি বলছি, অথবা অন্য কোনো রাজনৈতিক দলের যদি থাকতো, তাহলে তারা নির্বাচনের জন্য 1.5 বছর অপেক্ষা করতো না। তারা এই যে সংস্কার এবং অন্যান্য যে প্রসিডিউরগুলো আমাদের এখানে আমরা মেনটেন করেছি, এগুলোর কোনো কিছু ধার ধারতো না। 3 মাসের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতো, তারপরে ক্ষমতায় বসে কতগুলো হয়তো রিফর্ম যদি করতো। বিএনপি এই জায়গাটায় যথেষ্ট ছাড় দিয়েছে এবং জুলাইকে অনার করেছে। তাদের যে 31 দফা, তার মানে এই না যে বিএনপি জুলাইয়ের কনসেপ্টের বিরুদ্ধে। তারা 31 দফা কিন্তু সবার আগে নিয়ে এসেছে যখন বাংলাদেশে আসলে গণঅভ্যুত্থানও হয়নি। সুতরাং জুলাই ইস্যুতে বিএনপির একটা কমিটমেন্ট আছে। তবে আজকে পার্লামেন্টে সই না করার যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপির, এবং বিএনপির সেই অধিকারটা আছে। কেন? আপনি যে প্রসেসের ভেতর থেকে
আপনি এক ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছে বিএনপিকে, যে বিএনপি জুলাইয়ের চেতনাকে বিশ্বাস করে না। যদি সেটি হয়, বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে, এনসিপি গতকালকে কেন স্বাক্ষর করলো? তারা এত অপেক্ষা কেন করলো? তারা কি ভেবেছিল যে যদি গণভোটে হেরে যায় তাহলে এর কোনো দায় দায়িত্ব আমরা নিব না, সেই কারণে আমরা গণভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করি? তাহলে যে জায়গাটায়, যে বিষয়গুলোকে আমরা সংস্কার কমিশন সামনে নিয়ে এসেছিল, অনেকগুলো জায়গায় ছিল রাজনৈতিক ধোঁয়াশা, সুস্পষ্ট কোনো জবাব নেই। বিএনপি যে প্রশ্নটি তুলেছে সংবিধান সংস্কারের যে কাউন্সিলের কথা, সেই কাউন্সিল তো আমার সংবিধানে নেই। তাহলে আপনি পার্লামেন্ট মেম্বারদেরকে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আপনি কেন এই ধরনের একটা ব্যবস্থার মধ্যে ঠেলে দিলেন? যদি সংবিধানে কি গণভোট আছে? গণভোটও নাই, তার অর্থ হচ্ছে, আপনি যদি বলেন তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে সংবিধান পরিপন্থী, এবং এটি অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। কেন চ্যালেঞ্জের মুখে পড়বে? আজকে প্রেসিডেন্ট প্রধান উপমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, কিন্তু সংসদ সদস্যদেরকে পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এটি করেছে। তো রাষ্ট্রপতির কাছ থেকে আপনি যে শপথটা নিলেন, তার অর্থ হলো যে আমাদের এখানে গণভোটের আগ পর্যন্ত যে সংবিধানটা আছে, সেই সংবিধানটাকে আপনি ওন করছেন। তাহলে সেই সংবিধানে গণভোট নাই। আপনি সংবিধানের কোনোটা ব্যবহার করছেন আপনার পক্ষে গেলে, আর কোনোটা বিপক্ষে গেলে ব্যবহার করছেন। এই যে গণভোটটা আজকে আদালতে সব দলই করছে নাকি শুধু করে একটা ম্যাক্সিমাম জায়গায় যাদের হাতে স্টিয়ারিংটা আছে, জি। যারা তাদের ক্ষমতাটা দেখাতে পারে, তারা এই কাজটি করছে। সুবিধাজনকভাবে কেউ সংবিধান ব্যবহার করছে, সংবিধান প্রত্যাখ্যান করছে। জি।